কি হয়েছে, কিভাবে কাটলো? সবিনের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই জাঙ্কুক পাশে এগিয়ে আসা সবিনের দিকে তাকালো। দেখলো সবিন উদ্বিগ্ন হয়ে তার হাতের দিকে তাকিয়ে আছে। তে যেন অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। এতক্ষণে খেয়াল আসলো সে জাঙ্কুকের হাত ধরে আছে। এতে যেন লজ্জায় আড়ষ্ট হলো সে। লজ্জায় যেন ঘিরে ধরেছে তাকে। সে দ্রুততার সহিত জাঙ্কুকের হাত ছেড়ে দিল। জাঙ্কুক বলে উঠল, তেমন কিছু হয়নি, একজন আমায় আঘাত করতে এসেছিল, তাকে একটু শিক্ষা দিতে গিয়ে কেটে গেছে। সবিন চিন্তিত স্বরে বলল, ভাই তুমি একটু সাবধানে থেকো, রাজনীতি করতে গিয়ে অনেক শত্রুই তো হয়েছে তোমার, নিশ্চয়ই তাদের সাথে ঝামেলা হয়েছে। আবার মাকে কিছু বলিস না, মা আমায় নিয়ে অনেক চিন্তায় আছে। সবিন এই বিষয়ে আর কিছু বলল না। এমন ঘটনার সাথে তারা সকলেই পরিচিত। তোরা কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ, পদ্মার পাড়ে যাব। একা যাচ্ছিস? তোদের তো বলেছিলাম সামনে ইলেকশন, একা বের না হতে। ভাই, আমাদের সাথে সায়ন ভাইও যাবে। জাঙ্কুক সায়নের কথা শুনে কিছুটা চিন্তিত হলো। সে 8 বছর আগে দেখেছে এই ছেলেটাকে, তারা তেমন পরিচিতও নয়। তে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই রোজিও যাবে। ছেলেটাকে দেখে তার মন তো মনে হয়নি, তবুও কোথাও কিছুটা কিন্তু রয়েছে। জাঙ্কুক তের মিলিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ মৌন থেকে বলে উঠল, সাবধানে যাবি, তে আর রোজিকে দেখে রাখিস। এর মধ্যে সেখানে সায়নও আসলো। তের এখন ঘুরতে যেতে ইচ্ছে করছে না। জাঙ্কুকের হাতের এমন অবস্থা দেখে তার মনটাই খারাপ হয়ে গেছে। এর আগেও এমন কয়েকবার আহত হয়ে এসেছে বাড়িতে, তখন জাঙ্কুকের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে চলতো, কথা বলতো না। আহত অবস্থায় দেখলে দূর থেকে দেখতো, কাছে যাওয়ার সাহস তার হয়নি। তবে আজ তার কি হয়েছিল নিজেও জানে না। হাত ছোঁয়ার সাহস দেখিয়েছে সে। জাঙ্কুক ভাই যদি এটা নিয়ে কিছু বলে তখন কি হবে? আবার অপমান করবে। তার ভালো লাগছে না এসব। জাঙ্কুক আর সায়নের কথোপকথনের মাঝেই তে বলে উঠল, আমি যাব না ঘুরতে। তের কথাটা শুনে জাঙ্কুক তাকালো তের দিকে। তের মুখশ্রী মলিন হয়ে আছে। আমার শরীর ভালো লাগছে না, তোরা গিয়ে ঘুরে আয়। সায়নও সবিনের সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ। আর তে, তুমি তো অনেক এক্সাইটেড ছিলে, এখন যেতে চাইছো না? তোমার ফুফুতো বোনও তো যাবে, আমাদের সাথে তুমি না যাও বিষয়টা খারাপ দেখায় না? জাঙ্কুকের মনে হলো তে মিথ্যে বলছে। সে গম্ভীর স্বরে জানতে চাইল, কি হয়েছে তোর? আমি তো দেখতে পাচ্ছি তুই সুস্থ আছিস, যেতে কেন যাচ্ছিস না? তে জাঙ্কুকের দিকে তাকালো, দৃষ্টি ফেললো তার হাতের ব্যান্ডেজের দিকে। দৃষ্টি সেখানে স্থির রেখে ধীরে ধীরে বলল, শরীরটা দুর্বল লাগছে, আমি যেতে পারবো না। জাঙ্কুক তের দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো। রক্তে জুবুথুবু হয়ে গেছে স্থানটি। তে শুকনো মুখে পুরুষালী বলিষ্ঠ হাতে রক্তে রঞ্জিত স্থানটি অবলোকন করতে ব্যস্ত। জাঙ্কুকের তীক্ষ্ণ মস্তিষ্ক সহজেই কারণটা ধরে ফেলল। সে বুঝলো তার হাতের এমন অবস্থা দেখে তের মন খারাপ হয়ে গেছে, এজন্যই হয়তো যেতে চাইছে না। তের এমন ব্যবহারে জাঙ্কুক অনেক আশ্চর্য হচ্ছে। মেয়েটির আজ কি হলো, এমন আজব ব্যবহার কেন করছে? তেই নিজের মেয়েদের মনে কখন কি চলে বোঝা মুশকিল। জাঙ্কুক তেকে আদেশ কণ্ঠে বলল, ঘুরে আয়, মাইন্ড ফ্রেশ হবে। এরপরে কিন্তু এমন সুযোগ পাবি না, কিছুদিন পর অ্যাডমিশন, ভুলে গেছিস? তে জাঙ্কুকের চোখের দিকে সরাসরি দৃষ্টি ফেললো। জাঙ্কুক ইশারা করলো যাওয়ার জন্য। তে আর অমান্য করলো না। এবার সে মুখ গোমড়া করে বলল, ঠিক আছে আমি যাব, আমি ভিতরে যাচ্ছি, কোনো সমস্যা হলে কল দিস। নোঙ্গর পদ্মার পাড় সংলগ্ন স্থানে অবস্থিত রেস্টুরেন্টের নাম। এখানকার পরিবেশ সুন্দর, মন ভালো করার জন্য যথেষ্ট। এই সহ সকলে এসেছে রাতের খাবার খেতে এখানে। পুরো স্থানটি ঘুরতে ঘুরতে তারা সকলেই ক্লান্ত। সে আজকে পুরো বিকালটা অন্যমনস্ক হয়েছিল, মন ভার হয়েছিল কোনো কারণে। নিজের এমন ব্যবহারের সাথে সে অপরিচিত, আগে তো এমন হয়নি, তবে আজ কেন হচ্ছে সে বুঝতে পারছে। জাঙ্কুকের হাতের ব্যথার জন্যই হয়তো এমনটা লাগছে তার। জাঙ্কুকের হাত ধরা তার উচিত হয়নি। এসব ভাবতে অস্বস্তি যেন জেগে ধরেছে তাকে। সে ভেবে রেখেছে এই কারণের জন্য জাঙ্কুকের কাছে ক্ষমা চাইবে এখান থেকে গিয়ে। জাঙ্কুকের হাতের ক্ষত দেখে সে উদ্বিগ্ন হয়েছিল, মনুষ্য মন বিচলিত হয়েছিল। না, আর ভাবতে পারছে না সে। এদিকে সবিন ফোন স্ক্রল করতে করতে হঠাৎই ফোন বেজে উঠল তার। ফোন স্ক্রিনে জাঙ্কুকের নাম জলজল করে ভেসে উঠছে। সে আর দেরি না করে দ্রুত করে রিসিভ করলো। তোরা এখন কোথায় আছিস? জাঙ্কুক জিজ্ঞাসা করলো। সবিন ঠিকানা দেওয়ার পরই কল কেটে দিল জাঙ্কুক। এরপর কেটে গেল বেশ কিছুক্ষণ। তে তার পাশে কারো বসার অস্তিত্ব বুঝতে পারলো তখনই। পরিচিত ঘ্রাণ তার নাকে আসতেই সে নির্বাক হয়ে তাকালো। আসামিক ব্যক্তিটিকে সে আশা করেনি একদমই। জাঙ্কুক তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলল, এমন হাঁ করে তাকিয়েছিস কেন? আগে কখনো দেখিসনি? আপনি তো আগে কখনো আমাদের সাথে আসেননি, আজই প্রথম। তুই কি চাইছিস আমি চলে যাই? আমি কি আপনাকে বলেছি চলে যেতে? জাঙ্কুক সামনে তাকাতেই দেখতে পেল সবাই ভূত দেখার মতো তার দিকে তাকিয়ে আছে। আসলে সবাই অবাক হলো জাঙ্কুকের এমন কাজে। এরপর কেটে গেল বেশ কিছুক্ষণ।
বিকেলের আচরণের জন্য আমি দুঃখিত জাঙ্কুক ভাই। মেয়েদের স্বরে ভেসে আসা মেলি কণ্ঠস্বর শুনি জাঙ্কুক হাঁটা থামিয়ে তের দিকে তাকালো। সে ফরুকুসকে জিজ্ঞাসা করলো, কোন ঘটনার জন্য দুঃখিত বলছিস? তে অস্বস্তিতে পড়ে গেল। সে এখন কিভাবে বলবে? সেটা ভেবেছিল জাঙ্কুক হয়তো ঘটনাটি মনে রেখেছে, অথচ তাকে ভুল প্রমাণ করে দিয়ে কিছুই হয়নি এমন ভাব করে আছে। এই মানুষটা আসলে কেমন প্রকৃতির সে বুঝে উঠতে পারে না। গিরগিটিও মনে হয় তাকে দেখে কনফিউজড হয়ে যাবে। এখন মনে হচ্ছে না বললেই ভালো হতো। জাঙ্কুক তেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কয়টা বাজে জানিস? 10টা। আমাদের বাড়ি ফিরতে হবে। এই জায়গা রাতের জন্য একদম পারফেক্ট নয়। স্থানীয় বখাটেদের উপদ্রব বাড়ে এই গভীর রাতে। এখানে না দাঁড়িয়ে চল। তে জাঙ্কুকের কথা শুনে হাঁটতে শুরু করলো। জাঙ্কুকও পাশাপাশি হাঁটতে লাগলো। সায়ানো হয়তো এতক্ষণে পদ্মা গার্ডেন পেরিয়ে গেছে, সাথে সবিন আর রোজিও আছে। তে খেতে দেরি হয়, জাঙ্কুক বলেছিল তার সামনে এগোতে। তে নোঙর পেরিয়ে আসতেই কিছুটা দূরে বসে থাকা কয়েক জোড়া কাপল দেখলো। কি সুন্দর মুহূর্ত কাটাচ্ছে তারা। তে তা দেখে মৃদু হাসলো। নিশ্চয়ই তার জীবনে যে আসবে তাকে নিয়ে এভাবেই সময় কাটাবে নিরিবিলিতে। তখন সময়টা অনেক সুন্দর হবে। জাঙ্কুক আফসা আলো খেয়াল করলো তে কিছু দেখে হাসছে। সে তের দৃষ্টি অবলোকন করতে বুঝতে পারলো আসল কাহিনী। তা দেখে জাঙ্কুক ভরাট কণ্ঠে বলে উঠলো, ওইদিকে তাকিয়ে মিটি মিটি হেসে লাভ নেই, এগুলো আমাদের বাড়িতে নট অ্যালাউড। তের হাসি বন্ধ হয়ে গেল। সে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। মনে মনে বকে চলেছে জাঙ্কুককে সব সময় শাসন। জাঙ্কুক খেয়াল করে গম্ভীর কণ্ঠে বলল, তোর এখন আবেগের বয়স। এগুলো হয়তো দেখে ভালো লাগছে, কিন্তু একটা সময় আসবে যখন এসবের কারণে অনুশোচনা হবে। আমরা কল্পনা যেমনটা চিন্তা করি, বাস্তবতা তার উল্টো। তাই সব দিক ভেবে তারপর সিদ্ধান্ত নিবি। তে এই কথায় ফুরফুরে মেজাজের 12টা বেজে গেল। উফ, এই মানুষটা এমন কেন? সে ঠিকই বলে, যন্ত্র মানব একটা, যার জীবনে কোনো ভালোবাসা ভালো লাগা কিছুই নেই, শুধু পারে রাগ দেখাতে। মুখ গোমরা করে সে সরাসরি রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। জাঙ্কুক বুঝেছে তে রাগ করেছে। রাগ করারই কথা, এই বয়সটা তো সেও পার করে এসেছে। এই সময় আবেগ কাজ করে বেশি, তাই ভুল সিদ্ধান্ত নেয় অনেকেই। জাঙ্কুক এসে বলবে তার আগে তে দৌড়ে গোলাপ ফুল বিক্রেতা মহিলাটির কাছে গেল। জাঙ্কুক কেন যে এখানে এসেছিল আশাই ভুল হয়েছে তার। প্রেমের পাল্লায় পড়ে পাগল হয়ে যাচ্ছে। এত চঞ্চলতা কেন? জাঙ্কুকের বিরক্ত লাগছে। সে পা বাড়িয়ে তের কাছে গেল। তে ফুল নিয়ে মধ্যবয়সী মহিলাকে বলল, ফুলগুলোর দাম কত? মহিলাটি বলল, 60 টাকা। তে নিজের পার্স হতে টাকা বের করতে লাগলো। তে টাকা দেবে তার আগে জাঙ্কুক তার মানিব্যাগ থেকে টাকা বের করে দিল মহিলাটিকে। 500 টাকার নোট দেখে মহিলাটি বলল, বাবা, আমার কাছে তো ভাঙতে হবে না, পুরো টাকাটা রেখে দিন। জাঙ্কুক মহিলাটির ইতস্ততা কাটানোর জন্য বলল, আমরা তো আপনার থেকে ফুল নিয়েছি, ফুলগুলো অনেক সুন্দর, তাই খুশি হয়ে দিয়েছি টাকা। মহিলাটি একটু হেসে বলল, আপনাকে দুজনের বহুত মানাইছে। দুজন দুজনের হাত ছাইড়েন না, সারা জীবন পাশে থাকেন। মনে হয়েছে বিয়ে হয় নাই, বিয়ে করে ফেলাইন, সুখী হইবেন দুজনে। দোয়া করি সুখী থাকেন সবসময়। মহিলার কথা কানে ভেসে আসতেই তের চোখ বড় বড় হয়ে গেল, কান গরম হয়ে গেল। তখনই এই বদমেজাজি মানুষটার সামনে এসব কি বলে বসলো। সে সহসা তাকালো জাঙ্কুকের মুখপানে। নিশ্চয়ই মহিলাটি তাদের কাপেল ভেবেছে। জাঙ্কুক মুখশ্রী স্বাভাবিক রেখেই মহিলাটিকে বলল, আপনার বুঝতে ভুল হয়েছে, আমরা কোনো প্রেমিক যুগল নই, ও আমার কাজিন হয়। জাঙ্কুক কথাটা বলে পা বাড়ালো সামনের দিকে। তে জাঙ্কুককে চলে যেতে দেখে সেও পিছু পিছু চলতে শুরু করলো। দুজনে হাসছে চুপচাপ, তাদের মাঝে নীরবতা বিরাজ করছে। তে অন্যমনস্ক হয়ে ভাবছে, সামান্য এই কথা শুনেই লজ্জায় শেষে। এসব পরিস্থিতিতে যে কেন করতে হয় তাকে। জাঙ্কুক ভাই যে কি ভেবেছে কি জানে, এমন লজ্জাজনক ঘটনা বারবার জাঙ্কুকের সামনে ঘটে কেন বোঝে না। আচ্ছা, এখন তো সে জিজ্ঞাসা করতে পারে ওনার গার্লফ্রেন্ড আছে কিনা। বলবে কি বলবে না এটা নিয়েও দোটানায় পড়লো সে সাহস নিয়ে বলে উঠল, জাঙ্কুক ভাই, আপনার জিএফ আছে? তোকে বলতে আমি বাধ্য নই, আর একটা কথা বললে তোকে এখানেই রেখে চলে যাব। সবসময় ইডিয়টের মতো প্রশ্ন করিস। তুই আর কিছু বলার সাহস পেল না। সে নিশ্চুপ হয়ে গেল। বলা যায় না, সত্যি সত্যি রেখে চলে যায় যদি। অতঃপর তারা বাড়িতে পৌঁছে গেল। এইতে গোলাপগুলো কই পেলি বলতো? তে চুল বাঁধতে বাঁধতে রোজির দিকে তাকালো। রোজি বিছানায় বসে আছে, সেই গোলাপগুলো নিয়ে ফুলের সুবাস নিতে ব্যস্ত, আবার কিছুটা ভাবুকও। তে চুল বাঁধা শেষ করে খেয়ালি করে বলল, বলতো কে দিয়েছে? রোজি ভাবুক হয়ে তের দিকে তাকালো। তে মিটি মিটি হাসছে। এই মেয়েও হয়েছে, সবসময় সন্দেহ করে। তার মনে হয় রোজি ডাক্তার না হয় পুলিশ অফিসার হওয়া উচিত, সব জায়গায় রহস্য খুঁজে বেড়াবে। রোজি দেখে হাসতে দেখে তার সন্দেহ গাঢ় হলো। সে কিছুটা ভেবে বলল, জাঙ্কুক ভাইয়ের সামনে তোকে ফুল দেওয়ার সাহস কেউ করবে না, এটা আমি জানি। তার মানে বাইরের কেউ দেয়নি, তোর মামাতো ভাইও দেয়নি, এটাও আমি শিওর। তাহলে কি দিল? জাঙ্কুক ভাই আর তুই আমাদের অনেক পরে বাড়িতে এসেছিলি, তাহলে কি জাঙ্কুক ভাই দিয়েছে? এটা কিভাবে সম্ভব?
উনি কেন গোলাপ আমায় দিবেন? অপমান করেই তো গোল পায় না। দিতেও পারে, তোরা কিন্তু চাচাতো ভাই বোন হলেও কিন্তু প্রেম বিয়ে দুটোই হয়। এই তুই আবার জাঙ্কুক ভাইয়ের প্রেমে পড়িসনি তো? ভাই এই কারণে হয়তো ফুল কিনে দিয়েছে, আমাকে বলি না তুই? এমন কথা শুনে তের মনে পড়ে গেল সেই ফুল বিক্রেতা মহিলার কথা। ভাবতেই শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল। এতটা অশান্ত কেন তার মন? সে তো জাঙ্কুককে অন্য কোনো নজরে দেখে না। এই তোর কি হয়েছে? আমি জানি তুই জাঙ্কুক ভাইয়ের কথা ভাবছিস। তের খেয়াল হলো সে কার ভাবনায় বিভোর ছিল। জাঙ্কুক তাকে কার রাতে পাগলে বলেছিল। সায়নের সামনে তখনকার কথা মনে পড়ে গেল। মূর্তি রাগ চলে গেল মাথায়। সে রোজিকে বলল, তোর জাঙ্কুক ভাইয়ের সাথে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার, যন্ত্র মানব একটা। তুই যদি আরেকটা কথা বলিস আমার থেকে খারাপ কেউ হবে না। রোজি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে জাঙ্কুক ব্যস্ত ভঙ্গিতে শার্টের হাতা ফোল্ড করতে করতে রুম থেকে বেরোতেই দেখলো রোজি এদিকটায় দৌড়ে আসছে। তার পিছু পিছু বালির সাথে দৌড়ে আসছে তে। জাঙ্কুক বুঝলো দুইটার মধ্যে আবার কোনো কাণ্ড হয়েছে। রোজি পালাতে পারলো, বিপত্তি বাঁধলো তের ক্ষেত্রে। ট্রায়ালযুক্ত মেঝেতে জোরে দৌড়ানোর কারণে তার পা পিছলে গেল, সে ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে। এমন সময় কেউ তার হাত ধরলো। তে নিজেকে বাঁচাতে ভীতিগ্রস্ত হয়ে সে মানুষটির বাহু আঁকড়ে ধরলো। তে এখনো হাঁপাচ্ছে। মেঝেতে পড়লে এতক্ষণে মাথা ফেটে যেত। তখন তাকে হসপিটালে নিয়ে ছোটাছুটি করতে হতো। একটুর জন্য বেঁচে গেছে সে। জাঙ্কুক তেকে এখনো বাহুতে আঁকড়ে ধরে রেখেছে। গাম্ভীর্য ভাব নিয়ে বলল, এভাবে কি তোর সারা জীবন থেকে যাওয়ার ইচ্ছা আছে নাকি? জাঙ্কুকের এমন কথা শুনে লজ্জা বুড়ি পাতা নেয় নেটিয়ে গেল। তে শ্বাস টেনে বেরিয়ে ব্যস্ত ভঙ্গিতে জাঙ্কুকের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক শার্ট টেনে ঠিকঠাক করতে করতে বিরক্তি নিয়েই বলল, এটা বাড়ি নাকি চিড়িয়াখানা? বাদরের মতো সবসময় লাফাস কেন? এইবার থেকে আমার সামনে এমন দৌড়াদৌড়ি করবি না। তে সংকোচ নিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। আজ সাদা শার্ট আর কালো প্যান্ট পরে আছে, মানুষটাকে ভালোই লাগছে। দেখে হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এই জন্যই হয়তো মেয়েরা এই লোকটার উপর ক্রাশ খায়। তেকে এক ধ্যানে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বিরক্তি নিয়ে বলল, আমাকে জীবনে দেখিসনি? এমন ভাবে তাকিয়েছিস মনে হচ্ছে আমি কোনো আজব প্রাণী। আগে তো আপনাকে দেখেছি, তখন তো ভালো লাগেনি, অথচ আজ লাগছে কেন বলুন তো? এই কথাটা ধীরে বলে জাঙ্কুক শুনতে না পেয়ে আবার বলে উঠল, কি বললি? তের খেয়াল হলো সে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুখ ফসকে কি যে বলে ফেলেছে। কিছু বলেনি, বলিতে দৌড়ে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক অবাক চোখে তাকিয়ে রইল তের দিকে। মাঝে মাঝে এমন অস্বাভাবিক ব্যবহারের কারণ সে বুঝতে পারে না। পরের দিন জাঙ্কুক তের বাড়িতে আসলো তের ফুফাতো বোন, নাম হচ্ছে তার জেনি। এইদিকে জাঙ্কুক বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে বসে আছে। আশেপাশেও আরো কিছু সংখ্যক তার দলের লোক ঘিরে বসেছে। জাঙ্কুক তাদের সাথে সামনে ইলেকশন, তাই নানাবিধ আলোচনা করছে। দলের লোকগুলো জাঙ্কুকের কথা মনোযোগ দিয়ে শুনছে। এদিকে জেনি তে আর রুজিকে বললো ঘুরতে যাওয়ার কথা, কিন্তু তে বলে উঠলো তারা এখন বাইরে যেতে পারবে না, কারণ জাঙ্কুক নিষেধ করেছে। অতঃপর তে জেনিকে বাড়ির আশেপাশে একটু ঘুরিয়ে দেখালো। তারপর রুমের ঘরগুলো চিনে দিতে লাগলো। তে, রোজি আর জেনি সেটা সিঁড়ির অপর পাশের দিকে গেল। তে জেনিকে সিঁড়ির পাশের রুমটা দেখিয়ে বলল, এটা হলো জাঙ্কুক ভাই, মানে ওই যন্ত্র মানবটার রুম। বলেও এদিকে আসবে না, বুঝছো? আসলে কিন্তু শেষ। তে কারো সারা শব্দ না পেয়ে কথা থামিয়ে পিছিয়ে তাকালো, দেখলো কেউ নেই। এরা আবার কোথায় গেল? না বলে চলে যাওয়া কোনো মানে হয়? বলে গেলেই তো পারতো। সে জাঙ্কুকের দরজার দিকে তাকাতে দেখতে পেল জাঙ্কুক তার দিকে ফুলে ফুসকে তাকিয়ে আছে। দরজা আধ খোলা। নিশ্চয়ই এই কারণেই দুটো তাকে বাঘের সামনে রেখে পালিয়েছে। সে কথা বলে এতটা মগ্ন ছিল যে খেয়াল করেনি জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়েছিল। তে নিজের কাজে নিজেই বিরক্ত হলো। জাঙ্কুক তেকে স্ট্যাচুর ন্যায় দাঁড়িয়ে থেকে দেখে বলল, আমার রুমের সামনে এসে কি বলছিলি? তে জাঙ্কুককে উত্তর দিতে যাবে, এমন সময় জাঙ্কুকের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। সে চিল্লাতে গিয়েও চিল্লালো না। তে আর দেরি না করে তখনই দু হাতে চোখ ঢেকে নিল। এসব কি দেখলো সে? জাঙ্কুক তেকে এমন আচরণ করতে দেখে রুষ্ট হয়ে বলল, এমন উদ্ভট আচরণ করছিস কেন? ছি জাঙ্কুক ভাই, আপনি এই অবস্থায় একটা মেয়ের সামনে আসতে পারলেন? আপনার লজ্জা করলো না? আমার মতো বাচ্চা মেয়ে এগুলো দেখলে কি ভাববে বলুন তো? জাঙ্কুক না বুঝে বলল, কি অবস্থায় এসেছি? তে একটু ছাই দিয়ে বলল, এই অর্ধনগ্ন অবতারে যে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছেন, লজ্জা লাগছে না আপনার? জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে বলল, না লাগছে না, এমন ভাব করছিস মনে হচ্ছে থাক আর বললাম না। তে মুখ বাঁকিয়ে বলল, নির্লজ্জ পুরুষ আপনি, তাই তো লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছেন। লজ্জা নারীদের ভূষণ, পুরুষদের নয়। বলে জাঙ্কুক দরজা আটকে দিল। দরজা আটকানোর আওয়াজে তে চোখ থেকে হাত নামিয়ে ফেলল। এই মানুষটা যে নির্লজ্জ আছে তার প্রমাণও পেল সে। আর কত কি যে দেখবে সে। বারবার এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়, তা আবার জাঙ্কুকের কারণে অসহ্যকর বিষয় একটা। আর একটু হলেই
হৃৎপিণ্ড বাইরে চলে আসতো, এখনো ঘোড়ার মতো লাফাচ্ছে মনে হচ্ছে। তে নিজের রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভেতর থেকে ভেসে আসছে মৃদু গানের স্বর। দরজা আটকানো, তাহলে ভেতরে কে গান ছেড়েছে? কতক্ষণ নিয়ে দরজা খুলতে দেখতে পেল পুরো রুম বেলুন আর ছোট বাতি দিয়ে লাইটিং করা। তার পড়ার টেবিলে বাহারি রকমের চিপস, কোল্ড ড্রিঙ্কস সাজানো। এটি সে অবাক হয়ে গেল, এগুলো সব কে করলো? পুরো রুম ফাঁকা, রোজি জেনিকেও দেখতে পাচ্ছে না, কোথায় গেল সবাই? সে রুমের ভিতরে ঢুকতেই তে বেলকনি হতে বেরিয়ে এলো। রোজিকে দেখে তের চোখ কপালে, এসব কি দেখছে সে? এরপর সবিনকেও দেখতে পেল, তারপর জেনি। এরা সবাই একই সাজে, তিনজনের টি শার্ট, লুঙ্গি আর কালো কালি দিয়ে দাড়ি গোফ বানিয়েছে। দেখতে জোগাড় থেকে কম লাগছে না। তাদেরকে দেখে তের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। সে হাসি কোনো মতে আটকে বলল, এগুলো কি সেজেছিস সব? একদম জোগাড় লাগছে। আজকে আমরা সবাই মিলে আনন্দ করব। এগুলো আমাদের পোশাকের থিম। আর কোনো থিম পাসনি গাধি? না পাইনি, এবার তোর পালা। ফটাফট রেডি হয়ে নে, আমাকে পড়তে হবে এইসব। তে সায় দিল তাদের কথায়। আমার টি শার্ট আর লুঙ্গি কই? টি শার্ট তো সবারই পেয়ে গেছি, কিন্তু লুঙ্গি তো নেই। তাহলে আমি কি পরবো? সবিন মুখ কাঁচুমুচু করে বলল, জাঙ্কুক ভাইয়ের রুমে। বাবা ভাইকে একটা লুঙ্গি দিয়েছিল, ওটা এখনো ভাইয়ের আলমারিতে আছে। অসম্ভব, আমি ওনার লুঙ্গি আনতে পারবো না। ভাই তো রুমে নেই, চল তুই আর আমি গিয়ে নিয়ে আসি। তুই মুখ গোমরা করে বলে উঠল, তখন তোর ভাইয়ের সামনে পড়েছে লজ্জা পেয়েছি, আমি আর ওইদিকে যাচ্ছি না। আরে চল, ভাইকে বাইরে যেতে দেখেছি, এখন গেলে ধরতেও পারবে না। আমরা রুমে গিয়েছিলাম, লুঙ্গি নিয়ে আসলো, কিছু বলবে না, কারণ ভাই তো লুঙ্গি পরে না। ঠিক আছে চল, আমার সাথে কিন্তু তুই রুমে ঢুকবি, এবার আমি ধরা খেলে তুইও খাবি। অতঃপর তারা দুজনে চুপি চুপি জাঙ্কুকের রুমে গেল এবং লুঙ্গি নিয়ে আসলো। এর মনে হচ্ছে কোনো যুদ্ধ জয় করে ফিরছে সে। লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করবে, অনেক মজা হবে। ভাবতে লাফাতে ইচ্ছে করছে তার। ভাবতে ভাবতেই সিঁড়ির কাছে কারোর সাথে ধাক্কা খেলো দে। তার হাত থেকে লুঙ্গিটা নিচে পড়ে গেল। তে লুঙ্গির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, এই কোন খাম্বার আমাকে ধাক্কা দিল? আমাকে দেখে তোর খাম্বা মনে হয়? জাঙ্কুকের রাশবাড়ি গম্ভীর কণ্ঠস্বর শুনে তের কথা আটকে গেল। তার ভয়ে মুখ শুকিয়ে গেল। শেষে কিনা আবারও দেখা হয়ে গেল। সে করুণ চোখে একবার লুঙ্গির দিকে তাকাচ্ছে আর একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। জাঙ্কুক চোয়ার শক্ত করে দাঁড়িয়ে আছে। সে ভরাট কণ্ঠে শোধালো, লুঙ্গি কই পেয়েছিস? তে এখন কি উত্তর দেবে? তার মাথা ঘুরছে। সে নিশ্চুপ। লুঙ্গি কোথায় পেয়েছিস? জাঙ্কুক আবারও ধমকে সুরে জিজ্ঞাসা করলো। তে কাঁচুমাচু ভঙ্গিতে মিনমিনিয়ে উত্তর দিল, আপনার রুম থেকে চুরি করেছি। তোর যে ছেলেদের মতো লুঙ্গি পরার ইচ্ছে আছে, আগে তো জানতাম না। চাচাকে বলে তার কোনো ধার কন্যার জন্য লুঙ্গির ব্যবস্থা করতে হবে দেখছি। রাত 12টা বেজে 10 মিনিট। তে রুম যেন গোদাম ঘরের ন্যায় হয়ে আছে। চারজনের উড়াধুরা আছে, বিছানা, বালিশ, কাঁথা সবকিছু এলোমেলো হয়ে আছে। যে কোনো মানুষ রুমে ঢুকে অবস্থা দেখে বলবে, এই নিশ্চয়ই গোয়াল ঘর। এখন দেখতে গোয়াল ঘর থেকে কিছু কম লাগছে না। চারজন নাচতে নাচতে কাহিল, সবগুলো মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। অনেকদিন পর এমন বাদরামি করলো সকলে মিলে। তার উপর চিপস, কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাবার গলা অব্দি পৌঁছে গেছে। সবিন মেঝেতে হাত পা ছড়িয়ে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি আমার রুমে গেলাম, খুব ক্লান্ত হয়ে গেছি। আজ এই পর্যন্তই থাক, আবার কোনো একদিন আমরা সকলে মিলে মজা করব। জাঙ্কুক ব্যালকনি থেকে কথা বলা শেষ করে রুমে প্রবেশ করলো। আজ সারাদিন অনেক প্রেশার গিয়েছে তার উপর দিয়ে, শরীরটাও মেজমেজ করছে। এর মাঝেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মেজাজটাও খিটখিটে হয়ে আছে। কফি খেলে হয়তো একটু ভালো লাগতে পারে। সে ঘড়িতে সময় দেখে নিল, 12টা 45 বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই, সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে। তার মানে তারই কফি বানাতে হবে। সে আর সময় নষ্ট না করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ালো। জাঙ্কুক সিঁড়ি দিয়ে নামতেই তার চোখ পড়লো ফ্রিজের দিকে। সিঁড়ি থেকে কিচেন পুরোটা স্পষ্ট দেখা যায়। সে খেয়াল করলো ফ্রিজটা আধ খোলা, সেখান থেকে হালকা হলদেটে আলো নিঃসরণ করছে। এটা দেখে কিছুটা সন্দেহ হলো জাঙ্কুকের। এত রাতে ফ্রিজটা এমন করে কে রেখেছে? সে আশেপাশে তাকালো, না, কেউ তো নেই। ডাইনিং রুমের সকল লাইট অফ করা, সেই কারণে কিছু দেখা যাচ্ছে না। হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট অফ করে নিল সে। নিশ্চয়ই কোনো চোর চুরি করতে এসেছে। তার একটাই ভাবনা ঘুরছে, এত সিকিউরিটি থাকতে কিভাবে বাড়ির ভিতরে আসলো। আর স্পষ্ট কারো অবয়ব ফ্রিজের হালকা আলোয় বোঝা যাচ্ছে কিছুটা। ফ্রিজের ভিতরে কেউ কিছু খুঁজে চলেছে। টুংটাং শব্দ ভেসে আসছে জাঙ্কুকের কানে। সে সাবধানতা বজায় রেখে দাঁড়ালো। তখন সেই কাঙ্ক্ষিত মানুষটি বস্তুটি ফ্রিজ থেকে নিয়ে ফ্রিজ আটকে দিল। পুরো ডাইনিং রুম আবারও অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। তে এতক্ষণ ফ্রিজের সাথে যুদ্ধ করে অবশেষে আইসক্রিমের বাটিটি পেল। প্রায় 10 মিনিট ধরে খুঁজে চলেছে। রুমে গিয়ে আরাম করে বসে আইসক্রিম খাওয়া যাবে। তে আইসক্রিম হাতে 2 কদম আগাতে কেউ তার বাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। তখন আইসক্রিমের বাটি হাত থেকে ছিটকে পড়লো মেঝেতে। সেদিকে তিয়ার খেয়াল নেই।
তার হাত এতটা শক্ত করে ধরেছে যে সে ব্যথায় আর্তনাদ করে উঠল। সে ব্যথাতুর কণ্ঠে কিছু বলতে যাবে, তখনই জাঙ্কুক তার হাতে ধরে থাকা ফোনটি উঁচিয়ে তের মুখের দিকে ধরলো। তে অস্ত্রসুপ্ত নয়নে তাকালো জাঙ্কুকের দিকে। তাকাতে দেখতে পেল শ্যাম পুরুষটির গম্ভীর মুখের আদল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একদিনে তাকিয়ে আছে। পুরুষালীর শক্ত তালুর মাঝে এখনো তার নরম বাহু আবদ্ধ। সে তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বলল, জাঙ্কুক ভাই, আমার হাতে লাগছে। জাঙ্কুকের হাত নরম হয়ে এলো। সে তখনই তের বাহু ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। তে তার আরেক হাত দিয়ে ব্যথা পাওয়া স্থানটি চেপে ধরলো। জাঙ্কুক ফ্ল্যাশের আলো দেখলো ব্যথায় নীল হয়ে যাওয়া তের মুখ। সে রান্নাঘরের লাইটটি অন করে শান্ত কণ্ঠে বলল, এত রাতে এখানে কি করছিলি? আইসক্রিম নিতে এসেছিলাম। লাইট জ্বালাসনি কেন? আর একটু হলেই তো চোর ভেবে মার দিতাম, তখন কি হতো? তুই নিচু গলায় বলল, লাইট জ্বালালে যদি কেউ জেগে যেত তাই জ্বালায়নি। জাঙ্কুক বিরক্তি প্রকাশ করে বলল, ইডিয়ট একটা, আমার জায়গা অন্য কেউ হলে এতক্ষণ তোর অবস্থা ওই কায়ের মতো হতো। জাঙ্কুক তেয়ের দিকে খেয়াল করতে দেখলো মেয়েটি শার্ট আর লুঙ্গি পরে আছে। এটা দেখে সে বিস্মিত হলো। মুখেও কালের আস্তরণ দিয়ে দাড়ি গোপ বানিয়েছে। এমন সাজ যে কোনো মানুষের সামনে গেলে পাগল বলবে। জাঙ্কুক তেকে থমকে বলল, এগুলো কি পরে আছিস তুই? দেখতে জঘন্য লাগছে। তের মনে পড়লো সে তো জামা কাপড় চেঞ্জ না করে নিচে এসেছিল। তার মানে জাঙ্কুক ভাই তাকে এই জোকার সাজে দেখে ফেলেছে। তার মার সম্মান সব শেষ হয়ে গেল। ভাবতে হাতের ব্যথায় আতকে চিল্লিয়ে উঠলো। তখনই জাঙ্কুক তার হাত ধারা তের মুখ চেপে ধরলো। পুরুষের শক্ত হাত ধারা বন্দি তের উষ্ঠ যুগল অনেকটা জোরালো ভাবে মুখ চেপে ধরেছে জাঙ্কুক। তে হস্তবিম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখপানে। সে স্তব্ধ হয়ে গেছে যেন হঠাৎ এহেন কাণ্ডে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। ঘুম থেকে কেউ চিল্লানির আওয়াজে উঠে যায়নি তো? কেউ তাদের এই অবস্থা দেখলে নিশ্চয়ই ভালো কিছু হবে না। চারদিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সে হাঁপ ছেড়ে বাঁচল। তের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এভাবে কেউ চিৎকার করে কেউ যদি জেগে যেত আর আমাদের এইভাবে দেখতো তখন কি হতো জানিস? সবাই অন্তত ভালো চোখে দেখতো না বিষয়টা। তে কয়েকবার নেত্র পল্লব ঝাপটালো। এতক্ষণও জাঙ্কুক খেয়াল করেনি সে তের মুখ ধরে আছে। এইদিকে তে হাঁপাতে অবস্থা খারাপ। জাঙ্কুক তের মুখ থেকে হাত সরাতে তে হাঁপানি রোগীর মতো বসে পড়লো। জাঙ্কুক তের পাশে বসে বিচলিত ভঙ্গিতে বলল, এই তে ঠিক আছিস? আই এম সরি, আমি ভুলে গিয়েছিলাম তোর শ্বাসকষ্টের প্রবলেম আছে। তে ধীর কণ্ঠে আড়লো, পানি খাবো জাঙ্কুক ভাই, পানি দিন আমায়। জাঙ্কুক আর দেরি না করে চপল পায়ে খাওয়া টেবিলের কাছে গিয়ে জগ থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো। সে বসে পানির গ্লাস তের সম্মুখে ধরলো। তে হাত দিয়ে গ্লাস হতে যাবে তখনই জাঙ্কুক আদর স্বরে বলল, আমি খাইয়ে দিচ্ছি। তে তার হাত নামিয়ে নিল। জাঙ্কুকের আদরের স্বর শুনে কিছুটা আহ্লাদি হলো সে। চোখ ভিজে এলো তের। জাঙ্কুক সহজে নরম কণ্ঠে কার সাথে কথা বলে না। জাঙ্কুক সযত্নে নিজ হাত দ্বারা তেকে পানি খাইয়ে দিল। তারপর গ্লাসটা মেঝেতে রেখে শান্ত স্বরে বলল, এখন কেমন লাগছে? কিছুটা সময় এভাবেই কেটে গেল চোখের পলকে। তের শ্বাসকষ্ট একটু কমেছে। সে অতি ধীরে উত্তর দিল, এখন একটু ভালো। রুমে যেতে পারবি? তের মুখে অসহায়তার ছাপ স্পষ্ট। সে একা সিঁড়ি বেয়ে হেঁটে যেতে পারবে না। ক্ষীণ দৃষ্টি ফেল জাঙ্কুকের পানে। জাঙ্কুক তা দেখে বুঝলো তে একা যেতে পারবে না। সে বলল, 5 মিনিট ওয়েট কর, রোজিকে ডেকে দিচ্ছি, তোকে নিয়ে যাবে। রোজি হয়তো ঘুমিয়ে পড়েছে, জেগে থাকলে আমার খোঁজে নিচে চলে আসতো। তে দুর্বল চিত্তের কথাগুলো বলে উঠল। জাঙ্কুকের মুখশ্রী গম্ভীর হলো। এভাবে তো সারা রাত পার করা যায় না। সে কিছুটা চিন্তিত হয়ে বলল, তাহলে কি করার? চল আমি তাকে রুমে দিয়ে আসি। তে ভাবলো জাঙ্কুকের কথা না শুনে উপায় নেই। সে সায়দা নিয়ে বলল, ঠিক আছে। জাঙ্কুক দাঁড়িয়ে তের দিকে হাত বাড়িয়ে দিল। তে না বুঝে জাঙ্কুকের দিকে তাকালো। তা দেখে জাঙ্কুক বলে উঠল, হাত ধরে উঠে দাঁড়া। তে হাত বাড়িয়ে জাঙ্কুকের হাত ধরে উঠে দাঁড়ালো। তে খেয়াল করলো জাঙ্কুকের হাতের রুমাল। অতঃপর ভাবলো এটা দিয়ে আবার কি করবে। জাঙ্কুক রুমাল দ্বারা তের মুখের কালি ধীরে ধীরে মুছে দিতে লাগলো। তে যেন থমকে গেল। স্তম্ভিত নয়নে সে জাঙ্কুকের দিকে তাকালো। সে কিছুটা পিছিয়ে গেল। জাঙ্কুক তখনই পুরুষালী মুঠো দ্বারা তের হাত শক্ত করে ধরলো। তের কাছে সবকিছু অস্বাভাবিক লাগলো। জাঙ্কুক স্বাভাবিক আছে। কানে মুছতে মুছতে জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, আর কোনোদিন এমন উদ্ভট সাজবি না। আমার সামনে এমন উদ্ভট পোশাকে আসবি না। কেমন পেতনির মতো দেখাচ্ছে তোকে। আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখবি কেমন লাগছে। আমার জায়গায় যদি সায়নও থাকতো তখন কেমন হতো? লজ্জায় দাঁড়াতে পারতি না তার সামনে। তে অবুঝের ন্যায় চোখ পিটপিটিয়ে তাকালো। জাঙ্কুক তা দেখে শ্বাস ফেলে বলল, বড় হচ্ছিস, সব কিছু বুঝতে শিখেছিস, ভদ্রভাবে চলাফেরা করবি। জাঙ্কুক সুন্দরভাবে তের মুখশ্রীর কালি মুছে দিল। হালকা হালকা কালি এখনো লেগে আছে মুখে। পানি দিয়ে মুখ না ধুলে উঠবে না। জাঙ্কুক বলে উঠল, এই কালি কোথায় পেয়েছিস? তে মিনমিনিয়ে উত্তর দিল, সবিন কয়লা কিনে এনেছিল।
জাঙ্কুক তা শুনে ফোঁস করে নিঃশ্বাস ফেললো। এদের দ্বারা সব সম্ভব। এমন উদ্ভব কাণ্ডের জন্য কেউ কয়লা কিনতে যায়? জাঙ্কুক আর কথা না বাড়িয়ে বলল, চল। এখানেই দাঁড়িয়ে থাকার ইচ্ছা আছে নাকি? তাহলে থাক, আমি আমার রুমে যাই। আমি একা যেতে পারবো না। আচ্ছা তাহলে চল। রাতে তের চোখে ঘুম নেই, সে শুধু এপাশ ওপাশ করছে। জাঙ্কুক তাকে হাত ধরে সাবধানে রুমের সামনে গিয়েছিল। রুমে আসতে দেখলো রোজি আর জেনি আগেই ঘুমিয়ে গেছে। তের তৎক্ষণাৎ জাঙ্কুকের কথা মনে পড়ে গেল। সে দ্রুত যেতে হেঁটে গেল আয়নার সামনে। যেটি তার চোখ বরাবর হয়ে গেল। সে এই অবস্থায় জাঙ্কুকের সামনে গিয়েছিল। সে তো ওনা নিতেও ভুলে গিয়েছিল নিচে যাওয়ার সময়। এতটা গর্ধব কেন সে? তে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো আয়নার সামনে। দেখতে মোটেও খারাপ লাগছে না। টি শার্ট যথেষ্ট ঢিলে ঢালা, আর সে মোটাও না। তবুও এভাবে কারোর সামনে যাওয়াটা খারাপ দেখায়। সে ভাবছে জাঙ্কুকের সামনে তার মান সম্মান শেষ, লজ্জাতে সামনে দিতে পারবে না। তাকে নিশ্চয়ই জাঙ্কুক ভাই বেয়াদব করে দিয়েছে আজকে। সবসময় ভুলভাল কাজ তার দ্বারাই কেন হয়? তে আর কিছু না ভেবে চোখ মেলে ফোনটা হাতে নিল। কিছু একটা ভেবে জাঙ্কুকের ফেসবুক আইডিতে ঢুকলো। জাঙ্কুক ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না, তবে তার নামে একটা পেজ আছে। বিভিন্ন রাজনৈতিক পোস্ট, ছবি এবং ভিডিও শেয়ার করে পেজে। তা নিয়ে তের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সেখানে এত পরিমাণে ভিউজ আর এত লাইক, তা দেখে তের মাথা খারাপ। আর এখানে কিছু মেয়ে আছে নির্লজ্জ বেহায়া টাইপের, সেগুলোর কমেন্ট দেখে তের মাথা আরো বিগড়ে গেল। মেয়ে মানুষ হবে নর্ম ভদ্র, কিন্তু এখানে তো দেখছি পুরো উল্টো। এইসব দেখার আর ইচ্ছে হলো না তের। সে ফোনটা রেখে দিল। ঘরে টিকটিক আওয়াজ হচ্ছে, সেই শব্দ নিস্তব্ধতায় যেন অধিক জোরে শোনা যাচ্ছে। পরের সকালবেলা তের মা দেখতে পেল ফ্রিজের সামনে কতগুলো আইসক্রিম পড়ে আছে। তা থেকে শোভনকে জিজ্ঞাসা করলো, তুই কি বিড়াল দেখেছিস আমাদের এখানের আশেপাশে? রাতে মনে হয় কোনো বিড়াল এসেছিল বুঝলি, এই বাটি আইসক্রিম ফেলে দিয়েছে মেঝেতে, কিন্তু বিড়ালটাকে তো খুঁজে পেলাম না। জাঙ্কুক এতক্ষণে বুঝলো বিড়াল খোঁজার কারণটা। ভাবতেই সে মৃদু হাসলো। এদিকে তেও নিচে নেমে এলো আর তার মায়ের চিন্তিত মুখ দেখে বলল, মা কিছু হয়েছে? শোভন তখনই বলে উঠলো, চাচি বিড়াল খুঁজছে। তে না বুঝে বলল, বিড়াল কি করেছে? শোভন বলে উঠলো, আইসক্রিম ফেলে দিয়েছে। তে বুঝলো আসল গন্ডগোল কোথায়। সে কি করে বলবে বিড়াল খুঁজে লাভ নেই, ওটা সেই করেছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসির রেখা টেনে বলে উঠলো, চাচি আমি রাতে বিড়াল দেখেছি। বিড়ালটি খাবার চুরি করতে এসেছিল, আইসক্রিম খাবে। এমন সময় আমি দেখে ফেলি, আমায় দেখে বিড়ালটি ভয় পেয়ে যায়। তারপর আর কি, বিড়াল আইসক্রিম ফেলে দিয়ে দৌড় দিল। তুমি বিশ্বাস করবে না, বিড়ালটা কিন্তু অনেক বড় ছিল। জাঙ্কুকের কথা শুনেতে আশ্চর্য হলো। এক নিমিষে কি করে মিথ্যা বলে দিল, আর শেষে কিনা তাকে বিড়াল বানিয়ে দিল। অসহ্য। জিহাদ একটু রাগ দেখিয়ে বলেন, কি সাহস ওই বজ্জাত বিড়ালের, সুযোগ পেয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মায়ের মুখে নিজের নামে এসব কথা শুনে সে কটমট দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে। পরের দিন তের মামি আসলো এবং এসেই জাঙ্কুককে বিয়ে দেওয়ার জন্য নানান কথাবার্তা বলতে শুরু করলো জাঙ্কুকের মায়ের সাথে। জাঙ্কুকের মা বলে উঠলো, সে জেনিকে তার ছেলে বউ করে নিয়ে আসতে চায়। জাঙ্কুকের বিয়ে জেনি আপুর সাথে ভাবতেই চক্ষুদার হতে উপচে পড়ছে অশ্রু। বৃষ্টির পানি আর অশ্রু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তে বৃষ্টিতে ভিজছে, বক্ষে যেন চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে। শ্বাস শ্বাসকে আসছে, কেন যেন দিশেহারা লাগছে। এমনটা কেন হচ্ছে তার? আগে তো কখনো এমন অনুভূতি হয়নি, তবে আজ কেন হচ্ছে? জাঙ্কুক ভাইয়ের যেখানে বিয়ে হোক, যার সাথে হোক, তার এটি কিছু আসে যায় না, কিন্তু মন কেন মানতে চাইছে না। অনুভূতিরও তার সাথে যেন ছলনা করছে। এতটা অসহায়, হতাশা, কষ্ট সে কখনই পড়েনি। এই প্রথম যেন কোনো সমুদ্রের অতলে দিশা হারিয়ে তলিয়ে যাচ্ছে। জাঙ্কুকে তো কখনো অন্য নজরে দেখেনি। জাঙ্কুক তার থেকে অনেকটা বড় হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। তে জাঙ্কুকে সম্মান করলেও শত্রুর নজরে দেখে, কারণ জাঙ্কুক তাকে প্রায় অপমান করে। তবে কিছুদিন যাবৎ নিজের প্রতি পরিবর্তন লক্ষ্য করছে সে। কিছুটা হলো জাঙ্কুকের প্রতি তার ভালো লাগা কাজ করে এখন, তবে সে প্রকাশ করেনি, মনের গহনে চেপে রেখেছে। সে চায়নি মনের এই অবাক্ত প্রণয়ের সুখের কথা কেউ জানুক। সে জানে জাঙ্কুক তাকে কখনো অন্য চোখে দেখে না। জাঙ্কুক তো তার দিক থেকে পারিবারিকভাবে সম্পর্ক মেনে চলেছে। এই কারণে তার সুপ্ত অনুভূতিকে দমিয়ে রেখেছে, ভালো লাগা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। ঝড়ো হাওয়াতে চারদিকে উত্তর। তের শরীর ঠান্ডা হয়ে আসছে, শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। তের শরীরে কেমন টলছে। সে রেলিং এর কাছ হতে পিছিয়ে আসতে নিলে পড়ে যেতে লাগলো। তখনই কে একজন তের হাত ধরে টান দিল। তের শরীরের ব্যালেন্স সামলাতে না পেরে সেই ব্যক্তিটির শক্তপোক্ত কৌশলী বক্ষে আশ্রয় পড়ল। দু হাত দ্বারা ব্যক্তিটির শার্ট খামতে ধরলো নিজেকে বাঁচাতে। তের মাথা ঝিমঝিম করছে, চোখে অন্ধকার দেখতে সে কিছুটা শান্ত হয়ে চুপ করে থাকলো। সে পরিচিত ঘ্রাণ তার নাকে আসতেই তে বিচলিত হলো। এই ঘ্রাণ যেন তার শরীরের রন্ধে রন্ধে প্রবাহিত হতে লাগলো। সে বক্ষ হতে
মাথা উঁচিয়ে চকিত নয়নে তাকালো ব্যক্তিটির পানে। বৃষ্টির ফোঁটাগুলো শ্যাম মানবটির মুখ ছুঁয়ে যাচ্ছে, চুলগুলো লেপটে আছে কপালে। অগ্নিঝরা চাহনি যেন ছোট্ট সাঁতার নাড়িয়ে দিল, চুলের পানি চুইয়ে চুইয়ে তীর মুখে পড়ছে। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ মনে হতে লাগলো এই মানুষটিকে। সে দুর্বল চোখে অপলক ভাবে তাকিয়ে রইল। আরে ইডিয়ট, উদ্ভ্রান্তের মতো বৃষ্টিতে ভেসছিস কেন? তখনই ভেসে এলো ব্যক্তিটির মুখ হতে বজ্র কণ্ঠের বাণীটি। তীর ভালো লাগা ভুলে গিয়ে ভয়ে ছিটিয়ে গেল যেন। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। জাঙ্কুকের মুখশ্রী কঠিন, চোখে যেন আগুন জ্বলছে। জাঙ্কুক এখনো তীর হাত ধরে আছে। তীর শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। এতে যেন জাঙ্কুকের রাগের মাত্রা বাড়ল। নিশ্চয়ই সন্ধ্যা হতে উদ্ভ্রান্তের ন্যায় ভিজে চলেছে। এতটা নির্বোধ কেন এই মেয়ে? এসব ভেবে আর মেজাজ হারাতে চাইল না। সে ধৈর্য নিয়ে রাগ সংবরণ করতে লাগলো। চল নিচে চল। তীর জাঙ্কুকের হাত ছাড়িয়ে দোয়েশ হয়ে দাঁড়ালো। হয় আর জাঙ্কুকের দিকে তাকালো না। জাঙ্কুক ভোর কুচকে তাকালো তীরের দিকে। তাকালো পরে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। তীর শরীর অবশ হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখ ঘোলাটে হয়ে গেছে। সেই অবস্থায় পা বাড়ালো নিজের রুমে যাওয়ার জন্য। 2 কদম যেতেই মাথা ঘুরে গেল তার। শরীর নেতিয়ে পড়ে যাওয়ার আগেই জাঙ্কুক ধরে ফেললো। জাঙ্কুক উপায় না পেয়ে তেকে করে তুলে নিল। সে লক্ষ্য করলো তের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীর হিম হয়ে গেছে। সে দ্রুত তেকে করে নিয়ে ছাদ থেকে নামলো। কিছুক্ষণের মধ্যেই তের রুমে সকলে আসলো। দেখলো মেয়েটার গায়ে প্রচন্ড রকম জ্বর। জাঙ্কুক দ্রুত ডক্টরকে কল করে। বৃষ্টি স্নাত সন্ধ্যা পেরিয়ে সময়টা এখন গভীর রাত। বাহিরে ঝড়ো হাওয়া বইছে। জাঙ্কুক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে তের রুমে। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট, দৃষ্টি তার তের দিকে। মেয়েটার জ্বর নিয়েও বেঘরে ঘুমাচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা অনুভূতি হয়, নড়ে চড়ে উঠছে। জাঙ্কুক ছোট টেবিলে রাখা পানির বাটিতে কাপড় ভিজিয়ে তের কপালে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। এর মাঝেই সে ডাক্তারকে অনেকবার কল দিল, বারবার ফোন বন্ধ বলছে। হয়তো নেটওয়ার্ক প্রবলেম। বৃষ্টিতে নিশ্চয়ই আটকে গেছে কোথাও। জাঙ্কুকেরও মাথা ব্যথা বেড়ে গেছে। সে ধৈর্য নিয়ে সহ্য করছে। বাকিটা যার যার কাজে বিজি। রোজি এখনো কফি নিয়ে আসলো না। জাঙ্কুক রুমের জানলা ভেদ করে বাইরে দৃষ্টি ফেললো। আবহাওয়া আরো খারাপ হয়ে গেছে। জাঙ্কুক তের কপাল থেকে কাপড় সরিয়ে আবার হাতের উল্টো পাশ দিয়ে কপাল স্পর্শ করে দেখলো জ্বর কমেছে কিনা। তের শীতল কিছু কপালে অনুভব হতেই নড়ে চড়ে উঠলো। ঘুমোচ্ছন্ন মুহূর্তকে বিদায় দিয়ে পিঠ পিটিয়ে চাইল সে। মাথা ব্যথা করছে। তের কানে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর। সে আবারও সামনে বসে থাকা জাঙ্কুকের দিকে চঞ্চল দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে সে ভুল শুনছে। এটা কি আদৌ সম্ভব? জাঙ্কুক ভাই তার রুমে প্রয়োজন ছাড়া কখনো আসে না। কয়েকবার এসেছে হয়তো। তা বকাঝকা করতে রুমে এসে বসে থাকবে, এটা যেন তীরের কাছে স্বপ্ন মনে হলো। আবারও সে অসহ্যকর কথাগুলো মনে পড়ে গেল। এটি চোখে অশ্রু ভিড় করলো তীর। তীর কান্না দেখে জাঙ্কুক নরম কণ্ঠে শোধালো, কান্না করছিস কেন? মাথা ব্যথা করছে কি? তীর বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে বলে উঠলো, না। তাহলে? তীর একটু অভিমান হলো। সে কেন কান্না করছে যন্ত্র মানবটা বুঝতে পারছে না কেন। তীর অভিমানী কণ্ঠে উত্তর দিল, আপনাকে বলবো না। তাহলে কাকে বলবি? তীর চুপ হয়ে গেল। কিছুক্ষণ থেমে অভিমানী কণ্ঠে বলল, যে আমায় বুঝবে তাকে বলবো। আপনাকে কখনোই বলবো না, কারণ আপনি আমায় বুঝেন না। তীর মুখে এহেন কথা শুনে স্তম্ভিত হয়ে গেল জাঙ্কুক। তার অধৈর্যগল কিছুটা ফাঁক হয়ে গেল। সে বিস্মিত নয়নে তীরের দিকে তাকালো। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক স্বরে জানতে চাইল, কি হয়েছে বল। বললে আজ থেকে তোকে আর বকবো না। তীর শুয়ে থাকা অবস্থায় নিজের হাত দ্বারা চোখ মুছল। চোখ মুছে করুণ স্বরে জাঙ্কুককে বলল, আপনি বিয়েটা করবেন না জাঙ্কুক ভাই? বিয়ে নামক শব্দটা শুনতে জাঙ্কুক অবাক হয়ে গেল। সে থমথমে মুখে বলল, আমার বিয়ের কথা আসছে কেন? আর বিয়ে করলে তোর সমস্যা কি? তুই নিষেধ করছিস কেন? তীর জাঙ্কুকের কথা শুনে আঘাত পেল মনে। বক্ষে যেন নীরব ঝড় বয়ে গেল। তার মানে জাঙ্কুক ভাই জেনি আপুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। জ্বরের ঘরে তীরে যেন সব এলোমেলো লাগছে। রাগে দুঃখে চিৎকার করে কাটতে ইচ্ছে করছে। সে আর সহ্য করতে না পেরে সহায়তা অবস্থায় ফুপিয়ে কেঁদে উঠল। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক ভরকে গেল। সে বিচলিত ভঙ্গিতে বলল, কাঁদছিস কেন আবার? আপনি খুব খারাপ জাঙ্কুক ভাই। আচ্ছা আমি খারাপ? ভালো হলে কি করতে হবে বল? তে জাঙ্কুকের কথা শুনে কান্না করা বন্ধ করে দিল। কিছুটা শান্ত হয়ে দুঃসাহসিক কাজ করে বসলো সে। নিজের কম্পনরত হাত দ্বারা জাঙ্কুকের পুরো শরীর শক্তপোক্ত হাত নিজের নরম মোলায়েম 2 হাতের মাঝে আবদ্ধ করে নিল। হাতের নরম উষ্ণ ছোঁয়ায় এবার জাঙ্কুকের হৃদ স্পন্দন বেড়ে গেল। চমকিত হলো মন। জানেন, আপনি আসলে একটা যন্ত্র মানব। এই কারণেই তো
আপনি কারো চোখের ভাষা পড়তে পারেন না। সেই মানুষটির মনে লুকায়িত থাকা অনুভূতি টের পান না, সবসময় অবহেলা করেন। আপনাকে হারানোর ভয় সে মরতে যাচ্ছে, অথচ আপনি বুঝতে পারছেন না। নিজের সুপ্ত ভালো লাগাকে দমিয়ে রাখতে চাইলেও পারেনি। ভালো লাগার মানুষটি অন্য কারো হয়ে যাবে শুনে চুপচাপ থাকতে পারেনি। আপনি বিয়েটা করবেন না দয়া করে। আপনাকে অন্য কারো হতে দেখলে শেষ হইতে পারবে না, বিরহে জ্বলে যাবে তার হৃদয়। আপনিই বলুন, জীবনে প্রথম ভালো লাগা কখনো ভুলতে পারা যায়? এই মলিন স্বরে অন্য মনস্ক হয়ে বাক্যগুলো আড়ালো, বক্ষে তার অস্থিরতা বিরাজ করছে। জাঙ্কুক আশ্চর্য হয়ে গেছে, এসব কি বলছে। কিছুই যেন সে ঠাড় করতে পারলো না, আর কিছু ভাবতে পারলো না। জাঙ্কুক মাথা কাজ করছে না এখন। সে সব কিছু বুঝেও তীর মুখ হতে নামটা জানতে চাইলো। জাঙ্কুক নিজেকে ধাতস্থ করে শান্ত স্বরে শোধালো, মেয়েটাকে। তীর আশ্চর্য লাগছে সবকিছু, তবুও মলিন হেসে বলল, আপনার আশেপাশেই আছে, খুঁজে নিন। আজকের পর্বটা এই পর্যন্তই। বেশি বেশি করে কমেন্ট করে জানাও পরের পর্বের জন্য। বাই দ্য ওয়ে, তোমাদের কি মনে হচ্ছে জাঙ্কুকের রিয়াকশন কি হবে?